দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যখন আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ে তখন কোনো কৃত্রিম যুদ্ধবিরতি তাকে বেঁধে রাখতে পারে না। এপ্রিলের সেই ভঙ্গুর চুক্তি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সীমান্তের উপরে ইসরায়েলি বাহিনী যখন আধুনিক মারণাস্ত্রের দম্ভে মত্ত, ঠিক তখনই লড়াকু হিজবুল্লাহ বাহিনীর হাড় কাঁপানো প্রতিরোধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ লিখে দিচ্ছে। সাম্প্রতিক লড়াই আক্ষরিক অর্থেই জীবন মরণ যুদ্ধ। দক্ষিণ লেবাননের প্রতিটি গিরিখাত আর জলপাই বাগানে এখন হিজবুল্লাহ যোদ্ধারা জমদূত হয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তথাকথিত দুর্ভেদ্য বর্ম এখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। খবর পাওয়া গেছে সপ্তম আর্মার্ড ব্রিগেডের মতো এলিট ইউনিটগুলোকেও হিজবুল্লাহর চোরাগোপ্তা হামলার মুখে নাস্তানাবুদ হতে হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা এখন আর শুধু রক্ষণে সীমাবদ্ধ নেই, তারা এখন আঘাতের বদলে প্রত্যাঘাতের নীতিতে অটল। যখনই কোনো ইহুদিবাদী যুদ্ধ বিমান লেবাননের নিরীহ গ্রামগুলোর ওপর বোমা বর্ষণ করছে, তখনই হিজবুল্লাহর রকেটগুলো বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে। মার্গালোট সীমান্ত এলাকায় একটি ড্রোন হামলায় ইসরায়েলি সেনারা যেভাবে জখম হয়েছে তাতে স্পষ্ট যে তাদের জন্য এখন ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার দশা। হিজবুল্লাহ সম্প্রতি তাদের আন্ডারগ্রাউন্ড ওয়ার মেশিন বা মাটির নিচের যুদ্ধক্ষেত্রের যে চিত্র বিশ্ববাসীর সামনে এনেছে তাতে সমরবিদদের চোখ কপালে ওঠার দশা হয়েছে। প্রেস টিভির ভিডিও চিত্রে দেখা গেছে লেবাননের মাটির নিচে এক বিশাল গোলক ফাঁথা। সেখানে মাইলের পর মাইল বিস্তৃত সুড়ঙ্গে সাজানো আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক লঞ্চার আর সাঁজোয়া যান। এটি কেবল কোনো লুকানোর জায়গা নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক নগরী। মাটির ওপর যখন ইসরায়েলি গোয়েন্দা ড্রোনগুলো ঘুরপাক খায়, মাটির গভীর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা তখন ছক কষছে বড় কোনো অভিযানের। এই গোপন সুড়ঙ্গগুলো ইসরায়েলের অত্যাধুনিক রাডার আর স্যাটেলাইট প্রযুক্তির গালে এক চরম চপেটাঘাত। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়িয়েছে হিজবুল্লাহর ফাইবার অপটিক গাইডেড ড্রোন। সমরবিদকে বলছেন যুদ্ধের ময়দানে এক নতুন যুগান্তকারী বিপ্লব। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত এই প্রযুক্তি এখন হিজবুল্লাহর হাতে, যা ইসরায়েলি সিগন্যাল জ্যামিং সিস্টেমকে নিমিষে অকেজো করে দিচ্ছে। সাধারণ ড্রোন যেখানে রেডিও তরঙ্গের উপর নির্ভর করে, এই ড্রোনগুলো সরু ফাইবার অপটিক তারের মাধ্যমে অপারেটরের সাথে সরাসরি যুক্ত থাকে। ফলে ইসরায়েলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত চেষ্টা করেও এই ড্রোনের পথ রোধ করতে পারছে না। ইসরায়েলি সাঁজোয়াজানের ইঞ্জিনে বা হ্যাঁচে গিয়ে যখন এই তারযুক্ত ড্রোন আঘাত হানছে, তখন দখলদার বাহিনীর কাছে তা হয়ে উঠছে বিনা মেঘে বজ্রপাতের মতো। লেবাননের দুর্গম পাহাড়ি এলাকাকে ব্যবহার করে হিজবুল্লাহর অপারেটররা নিরাপদ বাংকারে বসে নিখুঁত নিশানায় শত্রু নিধন করছে। হিজবুল্লাহর এই প্রতিরোধ কেবল মাটির লড়াই নয়, এটি সম্মানের লড়াই। ইসরায়েলের অভ্যন্তরে স্কার্ট টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রমাণ করে যে হিজবুল্লাহ এখন সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহর যোদ্ধারা এখন কোমর বেঁধে নেমেছে তাদের মাতৃভূমি রক্ষা করতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বড় প্রশ্ন উঠছে এই সংকটময় সময়ে ইরানের পাশে আসলে কি করছে চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান যখন পাল্টা আঘাত হানছে, তখন বেইজিং এর ভূমিকা চোখে পড়ার মতো হলেও সরাসরি নয়, বরং অনেকটাই হিসেবি ও কৌশলী। প্রথমেই স্পষ্ট করে বলা দরকার, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এই সম্পর্ক পুরোপুরি স্বার্থভিত্তিক। চীনের জন্য ইরান মূলত সস্তা তেলের বড় উৎস। কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চীন। ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনের বাজারে, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে চীন ইরানের ওপর নির্ভরশীল, বরং বাস্তবতা হলো চীনের কাছে সৌদি আরব বা উপসাগরীয় অন্যান্য দেশ আরও স্থিতিশীল এবং নিরাপদ জ্বালানি সরবরাহকারী। তাই ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। এই কারণেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে দূরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করলেও তারা কখনোই প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দেয়নি, বরং তারা বারবার সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে একেবারে হাত গুটিয়ে বসে নেই বেইজিং। পরোক্ষভাবে কিছু সহায়তার ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারছে, আর এর পেছনে চীনের উপগ্রহ নির্দেশনা ব্যবস্থার ভূমিকা থাকতে পারে। এছাড়া অতীতে ড্রোন প্রযুক্তি, কিছু রাসায়নিক উপাদান এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথাও উঠে এসেছে। তবুও চীন খুব সাবধানে এগোচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে ঢুকে পড়লে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে, এটা তারা ভালোভাবেই জানে।
চীনের আসল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। তারা চায় তেল সরবরাহ বন্ধ না হোক, বাণিজ্য চলমান থাকুক এবং যুদ্ধ দ্রুত শেষ হোক। এই লক্ষ্যেই তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, বিশেষ দূত পাঠানো, সবকিছুই যুদ্ধবিরতির জন্য চাপ তৈরির অংশ। কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক প্রভাব খুব সীমিত। চীন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার উপসাগরীয় দেশগুলোকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। ফলে তারা এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে রয়েছে। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। সুযোগ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের শক্তি ও প্রভাব ক্ষয় করছে, যা চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কিন্তু ঝুঁকিও কম নয়। তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে চীনের অর্থনীতিতে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ সহ বিভিন্ন বড় বাজার ক্ষতিগ্রস্ত হলে চীনের পণ্য বিক্রি কমে যাবে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা হবে। সব মিলিয়ে ইরানের জন্য চীন এখনো সরাসরি যোদ্ধা নয়, বরং নীরব কৌশলবিদ। তারা ইরানকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, আবার খোলাখুলি পাশে দাঁড়াচ্ছেও না। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ আরো বিস্তৃত হয় তখন কি চীন তাদের অবস্থান বদলাবে, নাকি শেষ পর্যন্ত তারা কেবল দূর থেকে খেলা দেখেই যাবে? আপাতত উত্তর স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত চীন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ঠান্ডা মাথায়, হিসেব বসে, নিজেদের লাভ ক্ষতি বিচার করে। হিজবুল্লাহ এবং ইরানের সমন্বিত ও বিধ্বংসী হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে হিজবুল্লাহর সরাসরি হামলা এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। হাইফার তেল শোধনাগার ও নৌঘাঁটিতে আঘাত। প্রতিবেদনে জানা গেছে, হিজবুল্লাহ হাইফার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে একই ঝাঁক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরপরই হাইফার বিশালাকার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারের পরিকাঠামো এবং ইসরায়েলের অন্যতম প্রধান জ্বালানি কোম্পানি বাজান গ্রুপের একটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইরানি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। যদিও ইসরায়েলি ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবে এই হামলা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একযোগে বহুমুখী হামলা শুধু হাইফা নয়, যুদ্ধের পরিধি এখন ইসরায়েলের গভীরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলের দিমোনা, তেল আবিব এবং বীরশেবা এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে ইরান 3টি পৃথক ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। বীরশেবার একটি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিষাক্ত রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া একটি কীটনাশক ট্যাঙ্কে আগুন লেগে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। লেবানন সীমান্তও এখন বিশ্বের অন্যতম উদ্বায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন ও গাইডেড মিসাইলগুলো ইসরায়েলি সাজোয়া ইউনিট এবং সেনাদের অবস্থানের ওপর নিখুঁতভাবে আঘাত হানছে। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ অন্তত 114টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে হিজবুল্লাহর হামলার সক্ষমতা এবং রণকৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী হয়ে উঠেছে। আঞ্চলিক যুদ্ধের পদক্ষেপ। এই হামলার ব্যাপকতা এবং সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি ইরান থেকে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ইসরায়েলের গ্যালিলি, টাইবেরিয়াস এবং নেতানিয়া জুড়ে অনবরত সাইরেন বেজে চলেছে, যা সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC পরিষ্কারভাবে জানিয়েছে, এই হামলাগুলো তাদের ভূখণ্ডে এবং অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার জবাব। ইসরায়েলও বসেনি, তারা ইরানের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনের প্রতিরোধের মুখে এক অভাবনীয় ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে। মার্কিন শক্তিশালী বিমানবাহী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে বড় বিজয় হিসেবে তুলে ধরেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি। তার মতে এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো ঘটনা।
ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, তাদের সময় উপযোগী ও কৌশলী পদক্ষেপ পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তিকে আরো দৃঢ় করেছে। এই চাপের মুখেই মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ড অপমানজনকভাবে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। কায়েনের বক্তব্য অনুযায়ী এই বিশাল যুদ্ধজাহাজটি দীর্ঘদিন ইয়েমেন উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। ইয়ানবু ও জেদ্দার মাঝামাঝি জলসীমায় প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা অবস্থান নেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তারা পিছু হটে যায়। তিনি ইঙ্গিত দেন, এই পিছু হটার পেছনে ইয়েমেনের ভৌগোলিক অবস্থান ও যোদ্ধাদের সাহসিকতা বড় ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, যারা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন তাদের বুঝতে হবে ইয়েমেনের পাহাড়, ভূখণ্ড এবং প্রতিরোধী এর আসল রহস্য। এই প্রতিরোধ শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি বার্তা। মধ্যপ্রাচ্যে আর আগের মতো একতরফা আধিপত্য চলবে না। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেন। গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের প্রশংসা করেন কায়েনি। তিনি বলেন, এটি শুধু মানবিক দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি বড় পদক্ষেপ। কায়েনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের দেশ প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকবে। তার মতে, ইয়েমেনের এই সাফল্য দেশটির দীর্ঘদিনের অবরোধ ভাঙার পথ তৈরি করতে পারে। লোহিত সাগরে ইতোমধ্যে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন উপস্থিতির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলের শক্তির সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংঘাত। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব হবে না। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক তারা ইরানকে দমাতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তথ্যযুদ্ধ, অস্ত্রের প্রদর্শন বা চাপ সৃষ্টি কোনো কিছুর মাধ্যমে ইরানকে নত করা যাবে না, বরং হরমুজ প্রণালী দখলের স্বপ্ন চিরতরে ভুলে যেতে হবে। ইরানের দাবি, তারা ইতিহাসে কখনো কোনো শত্রুর কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। নিজেদের সার্বভৌমত্ব ও কৌশলগত অঞ্চল রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। সেই হুমকির জবাবেই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইয়েমেনের প্রতিরোধ, ইসরায়েলের সঙ্গে সংঘাত আর হরমুজ প্রণালী নিয়ে সরাসরি চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত বিস্ফোরণের দিকে এগোচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিরোধ কি সত্যি বড় শক্তিগুলোর আধিপত্য ভেঙে দিতে পারবে, নাকি আরো ভয়াবহ যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? সময়ই দেবে সেই উত্তর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ হঠাৎ করেই এক নতুন ভয়ঙ্কর মোড়ে ঢুকে পড়ছে। এতদিন পরোক্ষভাবে যুক্ত থাকা দেশগুলো এখন সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বড় চমক, সংযুক্ত আরব আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। এই সিদ্ধান্ত যদি বাস্তবে রূপ নেয় তাহলে পুরো অঞ্চলই আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে। সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, কিন্তু বর্তমানে ইরান কার্যত এই পথ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউএই আর চুপ করে বসে থাকতে চায় না। আরব কূটনীতিকদের মতে দেশটি এখন সক্রিয়ভাবে পরিকল্পনা করছে কিভাবে সামরিক শক্তি ব্যবহার করে এই প্রণালী আবার খুলে দেওয়া যায়। শুধু তাই নয়, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা করছে, যাতে সামরিক পদক্ষেপের অনুমোদন পাওয়া যায়। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার বড় শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনের কথাও বলা হচ্ছে, যাদের একটাই লক্ষ্য, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া। ইতোমধ্যে ইউএই সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে পেতে রাখা মাইন পরিষ্কার করা, নৌবাহিনীর সহায়তা দেয়া, এমনকি সরাসরি যুদ্ধে অংশ নেওয়া। এমনকি ইরানের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত দ্বীপ আবু মুসার মতো কৌশলগত জায়গাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও আলোচনা চলছে। এটি ইউএই এর জন্য একটি বড় পরিবর্তন। এতদিন তারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এক ধরনের ভারসাম্য নীতি অনুসরণ করত। বিশেষ করে দুবাই ছিল ইরানের সঙ্গে ব্যবসার একটি বড় কেন্দ্র, কিন্তু এখন সেই ভারসাম্য ভেঙে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, কারণটা স্পষ্ট, যুদ্ধ এখন ইউএই এর দরজায় এসে পৌঁছেছে। ইরান গত কয়েকদিনে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আমিরাতের উপর। পুরো সংঘাত জুড়ে প্রায় 2500টির মতো প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি ইউএই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে তাদের উপর আরো ভয়াবহ হামলা চালানো হবে।
এদিকে উপসাগরীয় অন্যান্য দেশ যেমন সৌদি আরব ও বাহরাইনও ধীরে ধীরে ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাহরাইন ইতোমধ্যে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, তবে তারা এখনো সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় ইউএই যদি প্রথম দেশ হিসেবে সরাসরি যুদ্ধে নামে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে নতুন করে সেনা মোতায়েন করছেন। তিনি নাকি বলেছেন হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না হলেও যুদ্ধ শেষ করতে রাজি আছেন। এটি একটি বড় কৌশলগত পরিবর্তন, কারণ এতদিন এই প্রণালী খোলা রাখা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে ট্রাম্প মনে করছেন জোর করে এই পথ খুলতে গেলে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তাই তিনি এখন ইরানের নৌবাহিনী দুর্বল করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানো এবং পরে কূটনৈতিক চাপ তৈরি করার পরিকল্পনায় এগোচ্ছেন। মধ্যপ্রাচ্যের উত্তর সীমান্তে আবারও বিস্ফোরণময় পরিস্থিতি। রকেট, ড্রোন আর পাল্টা হামলায় আগুন জ্বলছে যুদ্ধের নতুন ফ্রন্টে। লেবানন থেকে একযোগে 50টির বেশি রকেট ছুড়ে মেরেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরাঞ্চল। ইহুদি ধর্মীয় উৎসব পাস ওভারের প্রথম দিনেই এই হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে পুরো উত্তর ইসরায়েল জুড়ে। হাজার হাজার মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে ঢুকে পড়ে। সীমান্তবর্তী শহর কিরিয়াত সিমোনা এ একটি রকেট আঘাত হানলে অন্তত 2 জন আহত হয়। আতঙ্ক আর বিশৃঙ্খলায় উৎসবের আমেজ মুহূর্তেই বদলে যায় যুদ্ধক্ষেত্রে। একই দিনে আরেকটি হামলায় হাইফার কাছাকাছি এলাকায় কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায় বেশিরভাগ রকেট প্রতিহত করা হয়েছে আর কিছু খোলা জায়গায় পড়তে দেওয়া হয়েছে যাতে বড় ক্ষতি না হয়। তবে এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দিয়েছে সংঘাত এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং যে কোনো সময় বড় আকার নিতে পারে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। গত 24 ঘন্টায় দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান ও নৌ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলায় হিজবুল্লাহ 40 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের বহু ঘাঁটি ধ্বংস করা হয়েছে। টার্গেট করা হয়েছে কমান্ড সেন্টার, অস্ত্র ভান্ডার, রকেট লঞ্চার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অবস্থান। শুধু আকাশ নয়, সমুদ্র থেকেও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। একই সঙ্গে স্থল অভিযানও জোরদার করা হয়েছে। গ্যালিলি ডিভিশন শত্রুদের একটি দল শনাক্ত করে ধ্বংস করেছে, আর অন্য ইউনিটগুলো মোটর সাইকেলে থাকা সশস্ত্র যোদ্ধাদের উপর আঘাত হেনে কয়েকজনকে হত্যা করেছে। একাধিক স্থানে অস্ত্র ও অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধের মাশুলও দিচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক লড়াইয়ে অন্তত 4 জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোয়া মাদমনি, সার্জেন্ট বেন কোহেন, সার্জেন্ট লিরন বেনজিয়ন এবং সার্জেন্ট ম্যাক্সিম অ্যান্টিস। আহত হয়েছেন আরো অনেক সৈন্য। একদিনেই প্রায় 48 জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছে সামরিক বাহিনী। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে আর পরিবারগুলো হারাচ্ছে তাদের প্রিয়জনদের। হিজবুল্লাহ এখন নতুন কৌশল ব্যবহার করছে। রকেটের পাশাপাশি ড্রোন হামলাও বাড়ানো হয়েছে। এই ঘটনায় ড্রোন বিস্ফোরণে কয়েকজন রিজার্ভ সেনা আহত হন। আরেক ঘটনায় রকেটের স্প্লিন্টারে একজন সৈন্য গুরুতর জখম হন। এসব হামলা দেখাচ্ছে যুদ্ধ এখন আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি আবাসিক ভবনে বিমান হামলার খবর পাওয়া গেছে, যদিও বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। এতে করে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরো পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ লাগাতার আক্রমণ, অন্যদিকে ইসরায়েলের পাল্টা শক্তিশালী অভিযান। দুই পক্ষই যেন পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, এটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে জড়িয়ে পড়তে পারে আরও শক্তিধর দেশ। ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। 1 নয় 2 নয়, মোট 9টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তারা। তালিকায় রয়েছে F-15, F-16, F-18, এমনকি অত্যাধুনিক F-35 পর্যন্ত। কুয়েত, তেহরান, মধ্যাঞ্চল, দক্ষিণ বিভিন্ন জায়গায় নাকি এই আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সঙ্গে সঙ্গেই এই দাবি উড়িয়ে দেয়। তাদের স্পষ্ট বক্তব্য, সব যুদ্ধ বিমান নিরাপদে আছে, একটি পর্যন্ত হারায়নি। তারা আরো বলে, ইরানের রিভলিউশনারি গার্ড আগেও একাধিকবার এমন ভুল দাবি করেছে। তাহলে প্রশ্নটা আরো গভীর হয়, কার কথা সত্য? যুদ্ধক্ষেত্রের কুয়াশায় কি সত্যিই লুকিয়ে আছে বাস্তবতা? এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভেতরেও শুরু হয়েছে অস্থিরতা। মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল জন ডি জর্জকে হঠাৎ পদত্যাগ করতে বলা হয়েছে। 2023 সালের আগস্ট থেকে দায়িত্বে থাকা এই শীর্ষ কর্মকর্তা কেন হঠাৎ বিদায় নিচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, যুদ্ধের চাপে কি এই সিদ্ধান্তের পেছনে?
এদিকে আরেকটি বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হতাহতের প্রকৃত সংখ্যা কি লুকানো হচ্ছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে প্রায় 750 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন 2023 সালের অক্টোবর থেকে, অথচ সরকারি তথ্য এতটা পরিষ্কার নয়। দুটি সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মাত্র এক মাসেই শত শত মার্কিন সেনা হতাহত হয়েছে। শুধু সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 15 জন সেনা আহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 8 জন মার্কিন সেনার মৃত্যুর কথাও স্বীকার করা হয়েছে, কিন্তু বাস্তব সংখ্যা কি এর চেয়েও বেশি? এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বেশ কঠোর। তিনি বলেন, যুদ্ধ হলে মৃত্যু হবেই। নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা একটাই কথা বলেছেন, কাজ শেষ করুন। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। তার দাবি, ইরানকে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যে তাদের ঘুরে দাঁড়াতে 15 থেকে 20 বছর লাগবে। তবে একই সঙ্গে তিনি দরজাও খোলা রাখছেন, ইরান আলোচনায় এলে সমাধান সম্ভব। কিন্তু যুদ্ধের ময়দানে চিত্রটা এতটা একতরফা নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যই বলছে, ইরানের শক্তি এখনো অটুট। তাদের প্রায় 50% মিসাইল লঞ্চার এখনো অক্ষত রয়েছে, হাজার হাজার ড্রোন এখনো প্রস্তুত। একজন গোয়েন্দা কর্মকর্তা সরাসরি বলেছেন, ইরান এখনো পুরো অঞ্চলে ভয়াবহ আঘাত হানতে সক্ষম। আর এখানেই আসে আরেকটি নাটকীয় বার্তা। ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, তাদের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছুই জানে না। তারা দাবি করছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আসল শক্তি লুকিয়ে আছে এমন জায়গায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আরো গভীরে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিয়ন্ত্রণে আছে, শিগগিরই বিজয় নিশ্চিত। অন্যদিকে ইরান জানাচ্ছে তাদের হাতে এখনো আছে ভয়ঙ্কর ক্ষমতা, যা মুহূর্তেই পাল্টে দিতে পারে পুরো খেলার চিত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। জানা গেছে, যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস এখন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কঠোর নজরদারিতে রয়েছে। চীন সরকার প্রকাশ্যে শান্তি আলোচনা আর যুদ্ধবিরতির কথা বললেও তাদের বেসরকারি কোম্পানিগুলো গোপনে যুক্তরাষ্ট্রের সামরিক গোপনীয়তাকে নিলামে তুলেছে। ওপেন সোর্স ডেটা যখন মারণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একদল বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এক অভাবনীয় নজরদারি জাল বুনেছে। তারা কেবল স্যাটেলাইট ছবি নয়, বরং ইন্টারনেটে থাকা উন্মুক্ত তথ্য বা ওপেন সোর্স ডেটা, যেমন ফ্লাইট ট্র্যাকার এবং জাহাজের গতিবিধি সংক্রান্ত তথ্য একত্রিত করছে। এরপর অত্যন্ত শক্তিশালী এআই অ্যালগোরিদমের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে বের করে আনছে মার্কিন বাহিনীর অতি গোপন সব অবস্থান। 5 সপ্তাহ আগে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নজরদারির গতি বহুগুণ বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী কোথায় অবস্থান করছে, সৌদি আরব বা কাতারের গোপন ঘাঁটিতে কয়টি যুদ্ধ বিমান মোতায়েন আছে, তার খুঁটিনাটি তথ্য এখন চীনা কোম্পানিগুলোর হাতের মুঠোয়। নজরদারির লক্ষ্যবস্তু, রণতরী থেকে স্টেলথ বোমারু বিমান। চীনা কোম্পানি মিজার ভিশন এবং জিং আন টেকনোলজি দাবি করেছে তাদের প্রযুক্তি মার্কিন বাহিনীর অদৃশ্য মুভমেন্টও শনাক্ত করতে সক্ষম। B2A স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যে বিমানকে রাডারে ধরা প্রায় অসম্ভব বলা হয়, সেটির অবস্থানও শনাক্ত করার দাবি করছে তারা। জ্বালানি বিশ্লেষণ, মার্কিন রণতরীগুলো কখন এবং কতটুকু জ্বালানি নিচ্ছে তা বিশ্লেষণ করে তারা বলে দিচ্ছে জাহাজটি পরবর্তী কোন দিকে যাত্রা করবে। রিয়েল টাইম ট্র্যাকিং, পশ্চিমা ও চীনা তথ্যের সংমিশ্রণে তারা যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক কার্যক্রমে লাইভ আপডেট দিচ্ছে। চীনের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশল, ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ হলো চীনের এই চতুর কৌশল। একে বলা হচ্ছে সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন, অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবন করছে বেসরকারি কোম্পানি, কিন্তু তার সুফল ভোগ করছে দেশটির সামরিক বাহিনী। এর ফলে চীন সরকার সরাসরি যুদ্ধে না জড়িয়েও মার্কিন সামরিক শক্তির দুর্বলতাগুলো মেপে নিতে পারছে। প্রয়োজনের সময় দায় এড়ানোর মোক্ষম অস্ত্র এটি। তারা বলতে পারবে এটি বেসরকারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কাজ, সরকারের নয়। ওয়াশিংটনে উদ্বেগের দাবানল। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন কংগ্রেসে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। কংগ্রেসের চীন বিষয়ক কমিটি কড়া বিবৃতিতে জানিয়েছে, চায়না কমিউনিস্ট পার্টি সিসিপি সংশ্লিষ্ট কোম্পানিগুলো এআই কে এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নজরদারির অস্ত্রে পরিণত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন যে ইরানকে কিছু পক্ষ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। যদিও সিআইএ এর সাবেক কর্মকর্তা ড্যানিশ ওয়াইল্ডার মনে করেন চীনা কোম্পানিগুলো হয়তো তাদের সক্ষমতা কিছুটা অতিরঞ্জিত করে দেখাচ্ছে, তবে ঝুঁকির বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই সরঞ্জামগুলো আরও নিখুঁত হয়ে ওঠে, তবে ভবিষ্যতে কোনো বড় সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের সেনা মোতায়েন বা কৌশলগত অবস্থান গোপনে রাখতে পারবে না। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন দাপটের অবসান, ইরানের সাইলেন্ট কিলার ও উত্তর কোরিয়ার গোপন হাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন চরম নাটকীয়তা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র কেক ওয়াক বা সহজ জয় বলে ভেবেছিল। ইরান যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে সেই ধারণাটি এখন ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে খবরগুলো সামনে এসেছে তা পেন্টাগনের ভেতরে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। আধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্ল্যাক হক হেলিকপ্টার সবই এখন ইরানের অদৃশ্য কামড়ের শিকার। আকাশ থেকে ঝরছে মার্কিন দম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। গত কয়েকদিনে আমেরিকার 4.5 প্রজন্মের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল এবং একটি A-10 হোয়াইট হক অ্যাটাক এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, উদ্ধার অভিযানে যাওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে। এমনকি পঞ্চম প্রজন্মের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান F-35 আক্রান্ত হওয়ার দাবি করেছে ইরান। আমেরিকা একে সেফ ল্যান্ডিং বলে দাবি করলেও সামরিক বিশেষজ্ঞদের মতে মার্কিন বিমান বাহিনীর জন্য এটি একটি কালো ও লজ্জাজনক অধ্যায়। ইরানের সাইলেন্ট কিলার মজিদ। পরাক্রম সালে মার্কিন বিমানগুলো কেন রাডারে ধরা পড়ার আগেই ধ্বংস হচ্ছে? উত্তর হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা নিঃশব্দে কাজ করে। প্রথাগত রাডার সিগন্যালের বদলে এটি ব্যবহার করে প্যাসিভ ইনফ্রারেড ট্র্যাকিং। এর অর্থ হলো এই সিস্টেমটি কোনো সিগন্যাল ছড়ায় না, ফলে শত্রু বিমানের রাডারে এটি ধরা পড়ে না। যখন চালক টের পান যে তিনি লক্ষ্যবস্তু হয়েছেন, তখন অনেক দেরি হয়ে যায়। একটি ছোট মোবাইল ট্রাকে 8টি ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুরতে থাকা এই মজিদ এখন মার্কিন পাইলটদের কাছে জব্দ। উত্তর কোরিয়া ইরাক এক ভয়ঙ্কর অক্ষশক্তি। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কি কেবল নিজেদের প্রযুক্তি? নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস ব্যাটলের মতে এর শেকড় আরো গভীরে। ইরানের হাতে থাকা ঘাতক মিসাইলগুলোর ডিজাইন এবং প্রযুক্তি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। মুসুদান মিসাইল। 2005 সালে উত্তর কোরিয়ার কাছ থেকে 19টি মুসুদান মিসাইল কিনেছিল ইরান। সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে তাতে এই উত্তর কোরীয় প্রযুক্তি ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। বিনিময়ের সমীকরণ। নিষেধাজ্ঞা কবলিত এই দুই দেশের সম্পর্ক খুব সরল। উত্তর কোরিয়া দিচ্ছে প্রযুক্তি ও অস্ত্র, আর ইরান তার বিনিময় দিচ্ছে নগদ অর্থ ও তেল। প্রশিক্ষণ ও স্থাপনা। ফিনল্যান্ড বা রাশিয়ার বদলে ইরানকে সাহায্য করছে পিয়ংইয়ং। ইরানের ইমামশোর এলাকায় বিশাল মিসাইল টেস্ট ফ্যাসিলিটি এবং তাবস এলাকায় ট্র্যাকিং স্টেশন তৈরিতে সরাসরি হাত রয়েছে কিম জং উনের দেশের। যুদ্ধের নতুন নিয়ম। ইরানের হাতে এখন 1700 কিলোমিটারেরও বেশি পাল্লার ইমাদ এবং গাদর মিসাইল রয়েছে, যা অনায়াসেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার দেয়া প্রযুক্তির উপর ভিত্তি করেই ইরান আজ ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভান্ডার গড়ে তুলেছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন এবং বর্তমান যুদ্ধের চিত্র এক সূত্রে গাঁথা। একদিকে চীন এআই দিয়ে নজরদারি করছে, অন্যদিকে উত্তর কোরিয়া দিচ্ছে প্রাণঘাতী মিসাইল প্রযুক্তি। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হলো এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রু রাডারে প্রায় অদৃশ্য করে রাখে।
হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যার উপর নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেওয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে উস্তাদ। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে।